ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা আরও কয়েকটা পার্সেন্টেজের অঙ্ক নিয়ে চলে এসেছি। এর আগেও পার্সেন্টেজের ওপর কয়েকটা অঙ্ক করানো হয়েছে এবং তাদের লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে। তো দেখা যাক আজকের প্রথম অঙ্ক কী আছে। একটি গ্রামের জনসংখ্যা 12% বিদ্যালয়ের ছাত্রছাত্রী। ওই গ্রামের মোট জনসংখ্যা কত? 1225। তাহলে ওই গ্রামে কতজন বিদ্যালয়ে পড়াশোনা করে? টোটাল আমরা জনসংখ্যা ধরে নিচ্ছি 100%, আর এখানে বিদ্যালয়ের ছাত্রছাত্রী কত? 12%। এবার 100%টা কত সমান? 1225-এর সমান। তাহলে এখানে আমাদের বার করতে হবে কতজন বিদ্যালয়ে পড়াশোনা করে। তাহলে 12%টা কত সমান আমাদেরকে বার করতে হবে। 12%টা কত সমান? তা কত হচ্ছে? 100 ইকুইভ্যালেন্ট টু 1225, 1 ইকুইভ্যালেন্ট টু 1225 বাই 100। তাহলে 12 ইকুইভ্যালেন্ট টু 1225 বাই 100 ইন্টু 12 ইকুয়াল টু। রাসায়নিক সার প্রয়োগ করার জন্য একটি জমির ফলন 40% বৃদ্ধি পেয়েছে। সেই জমিতে পূর্বে 35 কুইন্টাল ধান ফলতো, এখন কত কুইন্টাল ধান ফলবে? আমরা এখানে ধরে নিই আগে যে পরিমাণ ধান ফলতো সেটা হচ্ছে 100%, এখন 40% বৃদ্ধি পেয়েছে, তার মানে 140 হয়েছে। পূর্বে ছিল 35 কুইন্টাল, তার মানে 100 ইকুইভ্যালেন্ট টু 35, তাহলে 140 ইকুইভ্যালেন্ট টু কত হচ্ছে? 35 বাই 100 ইন্টু 140। তাহলে এখন কত কুইন্টাল ধান ফলছে? 49 কুইন্টাল। একটি পরিবারের মাসিক সমগ্র ব্যয়ের 78% অন্যান্য খরচ হয়, বাকি ব্যয় হয় বাড়ি ভাড়া বাবদ। যদি বাড়ি ভাড়া 1309 টাকা হয় তবে সেই পরিবারের মাসিক ব্যয় কত? অন্যান্য খরচ হয় 78%, টোটাল খরচ 100%, তাহলে বাড়ি ভাড়া কত? 100 মাইনাস 78 মানে 22%। এই 22 কত সমান? 1309 সমান। তাহলে সেই পরিবারের মাসিক ব্যয় কত? $5950। পরিবারের মাসিক ব্যয় কত? 5950 টাকা। একটি কাচের কারখানায় আগে দৈনিক 1500টি বোতল তৈরি হতো, এখন তৈরি হয় দৈনিক 1695টি। উৎপাদন বৃদ্ধির শতকরা হার কত? এরকম অঙ্ক আমরা আগে করেছি। উৎপাদন কত বৃদ্ধি পেয়েছে? 1695 মাইনাস 1500 কত আসছে? 195। তাহলে উৎপাদন বৃদ্ধির শতকরা হার কত? 195 বাই 1500 ইন্টু 100। থার্টিন পার্সেন্ট। উৎপাদন বৃদ্ধির শতকরা হার হচ্ছে 13%। একটি পরিবারের উপার্জনশীল ব্যক্তির বেতন বৃদ্ধির ফলে পরিবারের মাসিক আয় 10% বৃদ্ধি পেয়েছে, কিন্তু জিনিসপত্রের মূল্যবৃদ্ধির ফলে সংসার খরচ 12% বৃদ্ধি পেয়েছে। পূর্বে কর্তার আয় ছিল 6525 টাকা এবং খরচ বাদে সঞ্চয় ছিল 225 টাকা। এখন পরিবারের সঞ্চয় কত হবে? আগে কর্তার আয় কত ছিল? 6525 টাকা। যে খরচটা করতো সেই খরচটা করার পর সঞ্চয় কত থাকতো? 225 টাকা। তাহলে কত টাকা খরচ করতো? 6525 মাইনাস 225 টাকা। কত টাকা তাহলে খরচ করতো? 6300। 6300 টাকা তাহলে সে খরচ করতো। এবারে কি বলেছে? জিনিসপত্রের মূল্য বৃদ্ধির ফলে সংসার খরচ 12% বৃদ্ধি পেয়েছে। আগে কত খরচ করতো? 6300। তাহলে এখন কত খরচ করছে? 112 বাই 100 ইন্টু 6300। মানে এরকমভাবে করেছি। আগে ছিল ধরলাম 100, যেটা 6300 টাকা সমান। এখন 12% বৃদ্ধি পেয়ে কত হয়েছে? 112। তাহলে 112 কত সমান? 6300 বাই 100 ইন্টু 112 ইকুয়াল টু 7056। এবার আগে আয় কত ছিল? আগে আয় ছিল 6525 টাকা, এখন আয় 10% বৃদ্ধি পেয়েছে। তাহলে এখন আয় কত হয়েছে?
এত টাকা তাহলে এখন আয় হয়েছে। তাহলে এখন কত টাকা সঞ্চয় হচ্ছে? 7115.50 মাইনাস 7056 ইকুয়াল টু 121 টাকা 50 পয়সা। অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করলে ধানের ফলন 55% বৃদ্ধি পায়, কিন্তু তার জন্য চাষে খরচ বাড়ে 40%। পূর্বে যে জমিতে 250 টাকা খরচ করে 640 টাকার ফলন পাওয়া যেত, সেই জমিতে অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করলে কৃষকের আয় এখন কত বাড়বে বা কমবে? আগে কত টাকা খরচ করতো? 250 টাকা। তাতে করে কি হতো? 640 টাকার ফলন হতো। তাহলে তখন কৃষকদের আয় কত ছিল? 640 মাইনাস 250 মানে কত? 390 টাকা। এবারে নতুন ধান বীজ ব্যবহার করার ফলে ধানের ফলন 55% বৃদ্ধি পেয়েছে। ধানের ফলন 55% বৃদ্ধি পেয়েছে মানে তার জন্য যে টাকাটা ইনকাম হচ্ছে সেটাও বৃদ্ধি পেয়েছে 55%। আগে যত টাকার ফলন হতো এখন তার চেয়ে 55% বেশি টাকা ফলন হচ্ছে। তাহলে আগে যদি 100 টাকার ফলন হতো তাহলে এখন কত টাকার ফলন হচ্ছে? 155 টাকার। তাহলে আগে 640 টাকার যদি ফলন হতো তাহলে এখন কত টাকার ফলন হচ্ছে? এই টাকাটার। আবার কি বলেছে? নতুন ধানের বীজ ব্যবহার করার ফলে যে খরচটা, সেই খরচটা আবার 40% বৃদ্ধি পেয়েছে। 40% মানে আগে যদি 100 টাকা খরচ হতো তাহলে এখন কত টাকা খরচ হচ্ছে? 140 টাকা। এবার আগে কত টাকা খরচ হতো? 250 টাকা। তাহলে এখন কত টাকা খরচ হবে? 140/100 ইন্টু 250। তাহলে এখন কত টাকা খরচ হচ্ছে? 350 টাকা। আর এখন কত টাকার ফলন হচ্ছে? এইটা। তার মানে এখন কত টাকা কৃষকরা আয় করছে? 155/100 ইন্টু 640 মাইনাস 350। তাহলে এখন কৃষকরা কত টাকা আয় করছে? 642 টাকা। এবং তার জন্য তাতে খরচ হচ্ছে কত টাকা? 350 টাকা। আগে কত টাকা আয় করতো? 390 টাকা। তাহলে এখন আয় বেড়েছে না কমেছে? এখন আয় বেড়ে গেছে। কত বেড়েছে? 642 মাইনাস 390, 252 টাকা। কোনো একটি কৃষি সমবায় তার বাৎসরিক মোট আয়ের 15% পরের বছরের চাষের খরচ, 10% সদস্যদের মধ্যে লভ্যাংশ বিতরণ এবং 5% গ্রামের শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যের জন্য ব্যয় করে। সমবায়ের 25টি সদস্য পরিবারের প্রত্যেকটি পরিবার এবছর 8,000 টাকা করে লভ্যাংশ পেয়েছে। তবে পরের বছরের চাষের জন্য এবং শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যের জন্য কত টাকা বরাদ্দ করা হয়েছে? গ্রামে 25টা পরিবার বাস করে। গ্রামে প্রতিটা পরিবার কত টাকা করে পায়? 8,000 টাকা করে। কটা পরিবার আছে? 25টা। তাহলে কত টাকা পাচ্ছে? 2 লাখ টাকা। এবার এখানে বলেছে যেটা, যে 10% সদস্যদের মধ্যে লভ্যাংশ বিতরণ। তার মানে এইটা হচ্ছে 10%-এর সমান, মানে 10% ইকুইভ্যালেন্ট টু 2 লাখ টাকা। তাহলে পরের বছর চাষের জন্য কত টাকা বরাদ্দ? 15%। তাহলে এখান থেকে 15% কত বার করতে হবে? আর শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যের জন্য কত বরাদ্দ করা হয়েছে সেটা কত? 5%। আর এখানে 5% সিমিলারলি একইভাবে বের করতে হবে। 10% যদি 2 লাখ টাকা হয়, 15% কত লাখ, আর 5% কত লাখ। এবার আমরা একটা জিনিস করি, 10% যদি 2 লাখ হয় তাহলে 5% কত? 2 লাখের হাফ মানে 1 লাখ টাকা। তাহলে এটা আমাদের বেরিয়ে গেল যে শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যের জন্য কত বরাদ্দ করা হয়েছে। আর 15% মানে 10% প্লাস 5%। 10% কত? 2 লাখ। আর 5% মানে 1 লাখ। তাহলে 15% মানে কত? 3 লাখ টাকা। ক্যালকুলেট করতে হলো না, একবার এরকমভাবে বেরিয়ে গেল। তাহলে পরের বছর চাষের জন্য কত করেছে? 3 লাখ টাকা। আর শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যের জন্য কত টাকা বরাদ্দ করেছে? 1 লাখ টাকা।
এক ব্যক্তির মাসিক বেতন 8% বৃদ্ধি পেয়ে বেতন 6,480 টাকা হয়েছে। ওই ব্যক্তির পূর্বে বেতন কত ছিল? 8% বৃদ্ধি পেয়েছে মানে আগে 100 ছিল, এখন হয়েছে 108। আর এই 108 কত সমান? 6,480। তাহলে 100-র ভ্যালু বার করতে হবে। 108 কত সমান? 6,480। তাহলে 100 কত? 6,480 বাই 108 ইন্টু 100। তাহলে ওই ব্যক্তির পূর্বে বেতন কত ছিল? 6,000 টাকা। এবার 6,000 টাকা ব্যাক ক্যালকুলেশন করে আমরা দেখতে পারি যে 8% বৃদ্ধি পেয়েছে। 6,000 টাকার 8% কত? 8/100 ইন্টু 6,000, 480। তাহলে 8% বৃদ্ধি পাওয়ার পরে যে বেতনটা হচ্ছে সেটা কত? 6,000 প্লাস 480, কত হলো? 6,480 টাকা। এ এর মান যদি বি এর মানের 40% হয় তবে বি এর মান এ এর মানে শতকরা কত ভাগ হবে? এ এর মান বি এর মানের 40%, মানে এ ইকুয়াল টু বি ইন্টু 40%। 40% মানে 40/100। তো আমরা এর থেকে কী বলতে পারি? এ ইজ টু বি ইকুয়াল টু 2:5। এ এর মান যদি 2 হয় তাহলে বি এর মান হবে 5। তাহলে এখানে 5 2-এর কত পার্সেন্ট? 5/2 ইন্টু 100, 250। রান্নার গ্যাসের দাম 25% বেড়ে যাওয়ায় কোনো পরিবারের খরচ অপরিবর্তিত রাখতে হলে রান্নার গ্যাসের খরচ শতকরা কত কমাতে হবে? ধরা যাক রান্নার গ্যাসের আগে দাম ছিল 100 টাকা, 25% বেড়ে গেছে, তার মানে এখন দাম কত হয়েছে? 125 টাকা। তার মানে আগে 100 টাকা দিয়ে যে পরিমাণ গ্যাস পাওয়া যেত এখন 125 টাকা দিয়ে সেই পরিমাণ গ্যাস পাওয়া যাচ্ছে। ধরা যাক আগে 100 টাকা দিয়ে 100 ইউনিট গ্যাস পাওয়া যেত, তাহলে এখন 125 টাকা দিয়ে 100 ইউনিট গ্যাস পাওয়া যাবে। কিন্তু এখানে কি বলেছে? এই দামটা তারা অপরিবর্তিত রাখতে চেয়েছে। অর্থাৎ আগে তারা যেমন 100 টাকা খরচ করতো এখনও তারা 100 টাকাই খরচ করতে চায়। এবারে আগে 100 টাকায় যে পরিমাণ গ্যাস পাওয়া যেত এখন রান্নার গ্যাসের দাম বেড়ে যাওয়ার জন্য 125 টাকাতেও সেম পরিমাণ গ্যাস পাওয়া যাবে, 100 ইউনিট। তাহলে এখন নিশ্চয়ই 100 টাকাতে 100 চেয়ে কম পরিমাণ গ্যাস পাওয়া যাবে। তাহলে সেটা কত? 100/125 ইন্টু 100 ইকুয়াল টু, অর্থাৎ এখন 80 ইউনিট গ্যাস পাওয়া যাবে। এবার এটাকে আমরা যদি শতকরা হিসেবে ক্যালকুলেট করি তাহলে এখন যে রান্নার গ্যাসের যে খরচ সেটা হবে 80%, আগে ছিল 100%। তাহলে এখন কত কমেছে? 20%। এটাই আনসার। চিনির দাম 10% বেড়ে যাওয়ায় এক ব্যক্তি 10% চিনির ব্যবহার কমালেন। এতে ওই ব্যক্তির চিনির জন্য খরচ শতকরা কত কমলো বা বাড়লো? চিনির দাম 10% বেড়ে গেছে, তার মানে চিনির দাম যদি আগে 100 টাকা হতো সেটা এখন বেড়ে গিয়ে হয়েছে 110 টাকা। তার মানে আগে 100 টাকা দিয়ে ঠিক আগের অঙ্কটার মতোই যদি 100 পরিমাণ চিনি পাওয়া যেত তাহলে এখন 110 টাকা দিয়ে সেই 100 পরিমাণ চিনি পাওয়া যাবে। তাহলে 100 পরিমাণ চিনি পাওয়া যাবে 110 টাকায়। এবার ব্যক্তিটি 10% চিনির ব্যবহার কমিয়ে দিয়েছেন। 10% চিনির ব্যবহার কমিয়ে দিয়েছেন মানে 100 - 10 মানে 90। তাহলে এখন চিনির জন্য তার খরচ কত হবে? 99। আগে কত টাকা খরচ হতো? 100, এখন কত? 99। তাহলে তার খরচ শতকরা কত কমলো? 1%। এটাই আনসার। ট্রেনের গতিবেগ শতকরা কত বাড়ালে কোনো নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করার সময় 20% কমে যাবে? ট্রেনের গতিবেগ আগে যতই থাকুক না কেন সেই গতিবেগটা যদি বেড়ে যায় তাহলে পরবর্তীকালে
সময়টা আগের চেয়ে কম লাগবে। তো আগে ধরে নেওয়া যাক যে পরিমাণ সময় লাগতো সেটা হচ্ছে 100%। তো এখন কমে গেছে কত? 20% কমে গেছে, মানে এখন হয়ে গেছে 80%। এটাকে আমরা T1 ধরলাম আগের সময়, আর এটাকে আমরা T2 ধরলাম এখনকার সময় কত লাগছে। তো T1 ইস টু T2 কত আসছে? 100:80। তার মানে T1 ইস টু T2 ইকুয়াল টু 5:4। এবার আমরা কি জানি? T1/T2 ইকুয়াল টু V2/V1, ব্যস্ত সম্পর্ক, সময় আর গতিবেগের মধ্যে ব্যস্ত সমানুপাতিক সম্পর্ক। তার মানে T1 ইস টু T2 যদি 5:4 হয়, তাহলে V1 ইস টু V2 ইকুয়াল টু 4:5 হবে। তার মানে আগের গতিবেগ যদি 4 হয় তাহলে এখনকার গতিবেগ 5, তাহলে গতিবেগ কত বেড়েছে? 5 - 4 ইকুয়াল টু 1। তাহলে গতিবেগ শতকরা কত বেড়েছে? 1/4, 4 মানে আগের গতিবেগ, ইন্টু 100 ইকুয়াল টু 25%। কোনো পরীক্ষায় পরীক্ষার্থীর 52% ইংরাজিতে, 42% গণিতে এবং 17% উভয় বিষয় ফেল করে। যদি 115 জন উভয় বিষয়ে পাশ করে তবে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত ছিল? তো এটা ছবি এঁকে দেখা যাক। 52% ইংরাজিতে ফেল করেছে, তার মানে এই পোর্শনটা 52%, আর এই পোর্শনটা 42%, আর এই কমন জায়গাটা কত? এটা হচ্ছে 17%। তার মানে শুধু ইংরেজিতে ফেল করেছে কতজন? 52 - 17। আর শুধু গণিতে ফেল করেছে কতজন? 42 - 17%, মানে কত আসছে? 35%। আর এটা কত আসছে? 25%। তার মানে 100%-এর মধ্যে উভয় বিষয় বলি আর শুধু একটা নির্দিষ্ট সাবজেক্টেই বলি, টোটাল ফেল করেছে কতজন? 35 + 17 + 25%, 77%। তার মানে উভয় বিষয়ে পাস করেছে কতজন? 100 - 77% ইকুয়াল টু 23%। এবার এই 23টা কত সমান? 115 সমান। তার মানে টোটাল পরীক্ষার্থী অর্থাৎ 100%, 100 কত সমান? টোটাল পরীক্ষার্থী কত? 500 জন। এটাই অ্যান্সার। এর পরের কোশ্চেন, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বাড়ালে এবং প্রস্থ 15% কমালে ক্ষেত্রফলের পরিমাপ শতকরা কী হারে পরিবর্তন হবে? আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আগে যদি 100 থাকে তাহলে এখন হয়েছে 115, আর প্রস্থ যদি আগে 100 থেকে থাকে তাহলে এখন হয়েছে 100 - 15 ইকুয়াল টু 85%। আগের ক্ষেত্রফল তাহলে কত ছিল? 100 × 100, এখানে কিন্তু 100%। একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ কিন্তু সমান হয় না, সে যাই হোক না কেন, দৈর্ঘ্য x হতে পারে, প্রস্থ y হতে পারে। আমরা এক্সটাকে 100% ধরেছি আর ওয়াইটাকে 100% ধরেছি। তাহলে আগের ক্ষেত্রফল কত ছিল? 100,000। এখনকার ক্ষেত্রফল কত? 115 × 85। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত কমেছে? 225। আগের ক্ষেত্রফল কত ছিল? এইটা। তাহলে কত কমেছে? কত পার্সেন্ট কমেছে? 225/10000 × 100। তার মানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত পার্সেন্ট কমেছে? 2.25% আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কমেছে, এটাই অ্যান্সার। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটা আমার অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর অঙ্কগুলো যদি কোথাও কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।